নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় দুটি বিষয়বস্তু আলোচনা করব। এক হচ্ছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন একটা, আর দুই হচ্ছে আইন অমান্য আন্দোলন, মানে সাইমন কমিশন অপোজিশন মুভমেন্ট এবং সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। এই দুটো বিষয় কিন্তু আজকে আমি আলোচনা করব। তো প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সাইমন কমিশন বিরোধী আন্দোলন। সেটা কি? এই সাইমন কমিশন বিরোধী আন্দোলন এটা ছিল 1927 সালে। 1927 সালে ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত সাইমন কমিশনের বিরুদ্ধে সারা দেশব্যাপী একটা প্রতিবাদ। মানে 1927-এ ব্রিটিশ গভর্নমেন্ট একটা কমিশন গঠন করেছিল, অর্গানাইজ করেছিল, সেটার নাম হচ্ছে সাইমন কমিশন। এবং সেই কমিশনের এগেনস্টেই কিন্তু এই মুভমেন্টটা হয়েছিল, এই সাইমন কমিশন অপোজিশন মুভমেন্ট এটা কিন্তু হয়েছিল, এবং এটা অল ওভার ইন্ডিয়াতে হয়েছিল। এবং এটা নেতৃত্ব দিয়েছিলেন, এই কমিশনের যে লিডার ছিলেন আর কি, তিনি হলেন স্যার জন সাইমন। স্যার জন সাইমন এই কমিশনের লিডারশিপে ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন। তো ব্রিটিশ সরকার এই কমিশন কেন গঠন করেছিলেন? আসলে ব্রিটিশ সরকার সেই সময় ভারতীয়দের কি কি সাংবিধানিক অধিকার আছে সেটা খতিয়ে দেখার জন্য। এক্ষেত্রে বলি, তোমরা অনেকেই জানো যে স্বাধীনতার পর, দেশ স্বাধীন হওয়ার পর 1950 সালে আমরা নিজেদের সংবিধান নিজেরা রচনা করি, তৈরি করি আর কি, কনস্টিটিউশন তৈরি করি। কিন্তু স্বাধীনতার আগে ব্রিটিশ সরকারেরই সংবিধান ছিল। সেই সংবিধানে ভারতীয়দের কি কি অধিকার আছে বা কি কি নেই এইটা খতিয়ে দেখার জন্যই কিন্তু এই কমিশন গঠন হয়েছিল। মানে কনস্টিটিউশন রাইট গুলোকে ইন্সপেক্ট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এই কমিশনটা তৈরি করেছিল। কিন্তু দুঃখের বিষয় কি, যে এই এই কমিশনে আর কি ব্রিটিশদের তরফ থেকে 7 জন সদস্য ছিল, 7 মেম্বার, কিন্তু কোনো ভারতীয় ছিল না, কোনো ভারতীয় সদস্য কিন্তু এই কমিশনে ছিল না। এটা ভারতীয়দেরকে যথেষ্ট অসন্তুষ্ট করে, মানে অফেন্ডেড হয় ইন্ডিয়ানরা, তো এবং অপমানিত বোধ করে, এবং তার জন্যই কিন্তু ভারতীয়রা এর তীব্র বিরোধিতা করে, মানে প্রচন্ড পরিমাণে এগেনস্টে আন্দোলন গড়ে তোলে। এবং সে কারণে কিন্তু দেশ জুড়ে পুরো এই সাইমন কমিশনের বিরুদ্ধে গণ আন্দোলন হয়, ম্যাস মুভমেন্ট যাকে বলে। দেশ জুড়ে এটা বলা হয় সাইমন ফিরে যাও, সাইমন গো ব্যাক দিয়ে স্লোগান তোলা হয়, কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভ, চারিদিকে হরতাল বিক্ষোভ এইসব হয়, মানে স্ট্রাইক হয়, ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়, মানে চারিদিকে পুরো দেশ জুড়ে সব জায়গাতেই সাইমন গো ব্যাক বলে একটা ব্যানারে লিখে লিখে স্লোগান তুলে তুলে রাস্তায় মিছিল বের করে সেই সময় আন্দোলন গড়ে তোলে। এটাকেই বলা হচ্ছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন। এবং এই আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছিলেন? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় তোমরা শুনেছো, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন ওনাকে বলা হয়। এবং যিনি পাঞ্জাবের লাহোরে একটা বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে, কিন্তু এই ধরনের বিক্ষোভে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে ওকে, এবং তিনি গুরুতরভাবে আহত হন, খুবই ইনজোর্ড হন, এবং তাতেই কিন্তু তিনি মারা যান, তাতে তার ডেথ হয়। এবং সাইমন কমিশন বিরোধী এই যে আন্দোলন, এটা কিন্তু সমগ্র দেশ জুড়ে একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল, একটা হোল ইম্প্যাক্ট ফেলেছিল অল ওভার ইন্ডিয়াতে। এবং এই আন্দোলনের ফলে কিন্তু গান্ধীজির নেতৃত্বে আর কি 1929 সালে, 1929 খ্রিস্টাব্দে গান্ধীজি কি করেছিল, গান্ধীজির নেতৃত্বে আর কি জাতীয় কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করে, মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করার কথা ন্যাশনাল কংগ্রেস অ্যানাউন্স করে, যেটা কিন্তু একটা বড় ঘটনা। কেন? জাতীয় কংগ্রেসে তোমাদের আমি আগে আলোচনা করেছি যে বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে মতপার্থক্য হতো, কেউ বলতো আমরা পূর্ণ স্বরাজ চাই, কেউ বলছিল না আমরা ব্রিটিশ শাসনের অধীনে থেকেই আমরা কিছু কিছু পরিবর্তন চাই। সেই যে একটা চিন্তা ভাবনা পুরো পরিবর্তন হয়ে সবাই কিন্তু পূর্ণ স্বরাজের দিকে এগোলো। কেন? আর ব্রিটিশদের নিয়ম কানুন, ব্রিটিশদের শাসন ভারতীয়রা আর নিতে পারছিল না, তাই জাতীয় কংগ্রেসের তরফ থেকে কিন্তু পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করা হয়, যে আমরা স্বাধীন হব তো কমপ্লিট ভাবে হবে, ইন্ডিপেন্ডেন্ট হব তো কমপ্লিটলি হবে। তো এটা হয়েছিল। এরপরে কিন্তু 1930 সালে
গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন হয়, এরপরেই কিন্তু শুরু হয়, যেহেতু পূর্ণ স্বাধীনতা অর্জন করতে গেলে ব্রিটিশদের আইনকে ভাঙতে হবে, তাই এই আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়, যেটাকে বলা হয় সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, যেটা 1930 সালে হয়েছিল, 1930 গান্ধীজির নেতৃত্বে বা লিডারশিপে। এটাও একটা দেশব্যাপী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলন, নন ভায়োলেন্ট মুভমেন্ট। মানে ভায়োলেন্টলি কিন্তু গান্ধীজি কোনো আন্দোলনই করতে চাননি, তিনি করেননি। তো এক্ষেত্রে গান্ধীজি বা এই আন্দোলনের উদ্দেশ্য কি কি ছিল, কেন আইন অমান্য আন্দোলন করেছিল? প্রথম উদ্দেশ্য যেটা ছিল, ব্রিটিশদের যে কোনো তৈরি করা আইন সেটাকে ভাঙবে, অমান্য করা মানে ভেঙে দেওয়া। ব্রিটিশ গভর্নমেন্ট যে সমস্ত ল করেছিল সেগুলোকে ব্রেক করে দেওয়া। তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ একটা আইন সেটা হচ্ছে লবণ আইন, সল্ট ল, এইটাকে ভেঙে দেওয়া, এটা প্রথম মোটিভ বা প্রথম উদ্দেশ্য ছিল। লবণ আইন এটা কি, আসলে ব্রিটিশ সরকার লবণ মানে সল্ট তৈরি করার ক্ষেত্রে এবং সেই লবণ কিভাবে বিক্রি হবে মানে সল্টকে সেল করবে, তার উপরে কিন্তু একটা একচেটিয়া নিয়ন্ত্রণ করে রেখেছিল ব্রিটিশ সরকার। মানে ওদেরই ক্ষমতা, আমাদের দেশে লবণ তৈরি হবে, আমাদের শ্রমিকরা কর্মীরাই তৈরি করবে, কিন্তু সমস্ত কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করবে কে, ব্রিটিশ সরকার। এটা ভাবা যায়। এবং শুধু তাই না, মানে মনোপলি করবে, একচেটিয়া নিয়ন্ত্রণ করা মানে মনোপলি করবে ব্রিটিশ গভর্নমেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে সেই তৈরি করা নুনের ওপর আমাদের আবার কর দিতে হবে, লবণ কর যাকে বলা হয়, সল্ট ট্যাক্স, এটাও আমাদের নাকি দিতে হবে। এটা একটা ভয়ঙ্কর একটা বাজে আইন, অন্যায় আইন, একটা আনজাস্টিফাইড ল আর কি। তো এই আইনটা ভাঙা প্রথম কাজ ছিল এই আইন অমান্য আন্দোলনে। মানে এই যেটা আর কি তোমার আইন অমান্য আন্দোলন, সেই আইন অমান্য আন্দোলন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এই আন্দোলনের প্রথম মোটিভ ছিল ব্রিটিশদের আইনগুলো ভঙ্গ করা, তার মধ্যে প্রথম হচ্ছে লবণ আইন ভঙ্গ করা, সল্ট ল। কেন লবণ আইন ভঙ্গ করতে চেয়েছিল সেটা তোমাদের বললাম। এবং দ্বিতীয় হচ্ছে বিদেশি দ্রব্য বর্জন করা, মানে কি বিদেশি দ্রব্য, ফরেন প্রোডাক্ট, তার উপরে আমাদের দেশের মানুষরা অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছিল, ডিপেন্ডেন্ট হয়ে উঠেছিল, সেইটা গান্ধীজি বন্ধ করতে চেয়েছিলেন। সেটা প্রথম থেকেই ফরেন প্রোডাক্টকে বয়কট করো, কারণ আমাদের দেশে যখনই কলকারখানায় কাপড় তৈরি হবে, আমাদের বিভিন্ন সুতো তৈরি করে কাপড় তৈরি করা হবে, তখনই কিন্তু আমাদের দেশের উন্নতি হবে। কারণ বাইরে থেকে কাপড় আসবে, বিদেশি দ্রব্য, সেগুলোকে আমাদের চড়া দামে কিনতে হবে, এগুলোতে আমাদেরই তো আর্থিক ক্ষতি, আমরাই তো দুর্বল হয়ে যাব। এটা গান্ধীজি অনেক আগে বুঝেছিলেন এবং তিনি কিন্তু সেই কারণে বিদেশি দ্রব্য বর্জন করতে বলেছিলেন, ফরেন প্রোডাক্টকে বয়কট করো, যাতে বিদেশি দ্রব্যের উপর নির্ভরতা কমে কিছুটা। 3 নম্বর হচ্ছে কি, কর প্রদানে অস্বীকৃতি, মানে ট্যাক্স দেব না, ডিনাই করছে, ট্যাক্স দিতে ডিনাই করছে। ট্যাক্স কারা দেয়, বেশিরভাগ সময় চাষিরা। তো ভূমি রাজস্ব হ্রাস করার জন্য, মানে এতটা পরিমাণে ল্যান্ড রেভিনিউ ব্রিটিশ গভর্নমেন্ট নিত বা ভূমি রাজস্ব নিত, তাকে মানে হ্রাস করা, মানে মানে কিছুটা কমানো, ডিক্রিজ করা, তার জন্যই কিন্তু চাষি সম্প্রদায়কে বা এই পিজেন্ট সোসাইটিকে গান্ধীজি বলেছিলেন যে কর দিও না, তোমরা কর দিও না, যেটুকু তোমাদের দেওয়ার কর সেইটুকু দিও, অতিরিক্ত ধার দেনা করে তোমরা কোনো কর ব্রিটিশ গভর্নমেন্টকে দেবে না, কর দান করবে না, ট্যাক্স দিতে ডিনাই করা, এইটা একটা মোটিভ ছিল। এগুলো কিন্তু সবই আন্দোলনের উদ্দেশ্য। আরেকটা কি উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে হিন্দু আর মুসলিমকে একত্রিত করে পূর্ণ স্বরাজ অর্জন করা। ওই যে আগে বললাম কংগ্রেস ঘোষণা করেছে, তো সেটা করতে গেলে তো হিন্দু মুসলমানের মধ্যে একতা আনতে হবে। তো হিন্দু মুসলিমের মধ্যে একতা এনে পূর্ণ স্বরাজ, একটা ইউনিটি তৈরি করে হিন্দু আর মুসলিম কমিউনিটির মধ্যে, তারপরে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করার জন্য এগিয়ে যাওয়া আর কি। এই সবকটাই কিন্তু ছিল এই আইন অমান্য আন্দোলনের উদ্দেশ্য, মোটিভ। এবার এই আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল, এই আন্দোলনের সূচনা হয়েছিল ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহের মাধ্যমে। ডান্ডি মার্চ এটা কি, আসলে 1930 সালে 12ই মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি বলে একটা জায়গা সেই পর্যন্ত প্রায় 386 কিলোমিটার, 386, সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত রাস্তাটা হচ্ছে 386 কিলোমিটার, 386 কিলোমিটার। সেই রাস্তা গান্ধীজি পায়ে হেঁটে যান, মার্চ করতে করতে যান, তাই জন্য ডান্ডি মার্চ বলা হচ্ছে। পায়ে হেঁটে যান এবং সেখানে গিয়ে তারপর 6 এপ্রিল, 12ই মার্চ তিনি যাত্রা করেন, শুরু করেন,
ওখানে 6 এপ্রিল গিয়ে পৌঁছান এবং তারপর তিনি সেইখানকার সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেন। দিয়ে সেইভাবে লবণ তৈরি করে গান্ধীজি সেই লবণকে প্রতীক বানিয়ে, সল্টকে সিম্বল করে তিনি লবণ সত্যাগ্রহ করেছিলেন, যে লবণের আইন আমরা মানবো না। ব্রিটিশ সরকারের তৈরি করা যে নুনের উপর যে আইন, সেই লবণ আইন আমরা মানবো না, এটাকেই বলা হচ্ছে লবণ সত্যাগ্রহ। এই নুনের মতো একটা সাধারণ জিনিসের উপর ব্রিটিশ সরকারের এইরকম একচেটিয়া নিয়ন্ত্রণ, এই মনোপলি সল্টের উপর, একটা নর্মাল একটা জিনিস যেটা বাঙালি কেন সমস্ত সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে দরকার, সেই নুনের মতো অপরিহার্য একটা জিনিস, সাধারণ কিন্তু খুবই অপরিহার্য, এসেন্সিয়াল, সেই জিনিসটার উপরে নিয়ন্ত্রণ ব্রিটিশ সরকারের, এটা গান্ধীজি খুবই অন্যায় মনে হয়েছিল। তাই তিনি লবণকেই প্রতীক করে, এই সিম্বল করে এই আন্দোলনে তিনি সূচনা করেছিলেন, স্টার্ট করেছিলেন। তাই একে লবণ সত্যাগ্রহ বলা হচ্ছে। আইন অমান্য আন্দোলনের আরেকটা নামও কিন্তু লবণ সত্যাগ্রহ। যাই হোক, এইভাবে কিন্তু তিনি আন্দোলন শুরু করেছিলেন এবং এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সমাজের বিভিন্ন জায়গায়, শ্রমিক শ্রেণী, লেবাররা, কৃষক সম্প্রদায়, পিজেন্ট সোসাইটি, তারা তো অংশগ্রহণ করবে। ওই যে বললাম, কর দানে অস্বীকার করতে বলেছে, পিজেন্ট সোসাইটিকে তো বলেছিল। তাই কৃষক সম্প্রদায় বা পিজেন্ট সোসাইটি, তার সঙ্গে সঙ্গে এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মহিলারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। প্রচুর মহিলা কিন্তু এই আন্দোলনে, আইন অমান্য আন্দোলনে পার্টিসিপেট করেছিল, অল ওমেনরা। এবং আরেকটা বিষয়, মুসলিম সম্প্রদায়ও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, মুসলিম কমিউনিটি। এক্ষেত্রে আমাদের কথা, মানে যার নাম বলতেই হয়, তিনি হলেন খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খানের কথা আমাদের বলতে হয়, যিনি বা যার নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্তে, ভারতের উত্তর পশ্চিম সীমান্তে, নর্থ ওয়েস্ট যে বর্ডার, সেইখানে এই খান আব্দুল গফফর খানের নেতৃত্বে পাঠানরা, তারা কিন্তু এই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল, পার্টিসিপেট করেছিল পাঠানরা, মুসলিম সম্প্রদায় থেকে। তো এই খান আব্দুল গফফর খানের পরিচয় কি? তিনি ছিলেন গান্ধীজির অনুসারী, গান্ধীজিকে তিনি মানে অনুসরণ করতেন, ফলোয়ার ছিলেন গান্ধীজি, এবং তিনিও কিন্তু অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন, নন ভায়োলেন্ট পলিসিকেই তিনি মেনে চলতেন। এবং তিনি যে সংগঠন তৈরি করেছিলেন তার নাম হলো খুদাই খিদমতগার। কি নাম? খুদাই খিদমতগার। এটা ছিল তার একটা অর্গানাইজেশন বা সংগঠন। এরা লাল কুর্তা পরতো, লাল রঙের কুর্তা পরতো, সেই জন্য এদেরকে বলা হয় লাল কুর্তা বাহিনী। এদেরকে কিন্তু লাল কুর্তা বাহিনীও বলা হতো। তো সেই খান আব্দুল গফফর খানের নেতৃত্বে এই খুদাই খিদমতগার সংগঠনের মাধ্যমে তিনি অহিংস নীতির মাধ্যমে উত্তর পশ্চিম সীমান্ত, মানে বর্ডারে আন্দোলন করেছিলেন। তাই মানে অহিংস আন্দোলন করেছিলেন, আইন অমান্য আন্দোলনটাকে টেনে নিয়ে গিয়ে। তো সেই আন্দোলনটা সীমান্ত প্রদেশে করেছিলেন, বর্ডারে করেছিলেন বলে এনাকে, খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। কি বলা হয়? সীমান্ত গান্ধী। বোঝাতে পারলাম কেন খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়? এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তো এইভাবে কিন্তু মুসলিম সম্প্রদায়রাও কিন্তু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল। শহরে মধ্যবিত্ত শ্রেণীরাও কিন্তু প্রচুর অংশগ্রহণ করেছিল, মধ্যবিত্ত মিডিল ক্লাস যারা, তারা কিন্তু প্রচুর এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই আইন অমান্য আন্দোলনে। মানে দেশের বিভিন্ন অংশের মানুষকে একত্রিত করেছিল, মানে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন পোর্শনের বিভিন্ন মানুষজনকে ইউনাইটেড করেছিল। এবার এই যে আন্দোলন কিভাবে বন্ধ হলো? এই আন্দোলন বন্ধ হয়েছিল গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে, যেটা 1931 সালের 5ই মার্চ হয়। লর্ড আরউইন এবং গান্ধীজির সঙ্গে একটা চুক্তি হয়, একটা ট্রিটি হয়। সেই চুক্তি, কারণ ব্রিটিশ সরকার তো ভয় পেয়ে গেছিল, তাই তারা একটা চুক্তি করেছিল। সেই চুক্তি অনুযায়ী কিন্তু মানে এই গান্ধীজি আইন অমান্য আন্দোলনকে তুলে নিয়েছিলেন। কি সেই চুক্তিতে বলা হয়েছিল? চুক্তিতে বলা হয়েছিল যে গান্ধীজি মানে বলিয়ে দিতে বাধ্য করেছিলেন যে যত রাজবন্দী ছিল, ব্রিটিশ সরকারের কাছে জেলে বন্দী ছিল, রাজবন্দী মানে যারা কোনো হিংসাত্মক কোনো আন্দোলন বা বিক্ষোভে অংশগ্রহণ করেছে, তাদেরকেই ব্রিটিশ সরকাররা ধরে নিয়ে গেছে, ব্রিটিশ কর্মী পুলিশ বাহিনী আর কি, তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হবে। 90,000, প্রায় 90,000 রাজবন্দী, প্রিজনার, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকা যে বসবাসকারী যে সমস্ত ভারতীয়রা ছিল, কোস্টাল এরিয়াতে যারা থাকতো ইন্ডিয়ানরা, তারা নিজেরা কিন্তু লবণ তৈরি, সমুদ্রের জল থেকে লবণ তৈরি করার অধিকার পায়, সল্ট তৈরি করার রাইট পায়, এটা কিন্তু বড় কথা। এবং কিছু কিছু জায়গায় কিন্তু লবণের ওপর থেকে
কর বা ট্যাক্স তুলে নেওয়া হয়, ব্রিটিশ সরকার তুলে নেয়। তাই এই আইন অমান্য আন্দোলন কিন্তু সফল হয়েছিল সেই অর্থে ভাবতে গেলে। অনেকগুলো বিষয় কিন্তু ব্রিটিশ সরকারকে করিয়ে নিতে বাধ্য করেছিলেন মহাত্মা গান্ধী। এই হচ্ছে আইন অমান্য আন্দোলন, এবং এই আন্দোলনে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষজন অংশগ্রহণ করেছিল, এবং এই আন্দোলনে স্বাধীনতা আন্দোলনকে আরো একটু তীব্র করেছিল, আরেকটু এগিয়ে নিয়ে গেছিল। ফ্রিডম মুভমেন্টকে, আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের জন্য যে মুভমেন্ট হয়েছিল আর কি, ফ্রিডম, সেইটাকে আরো বেশি এগিয়ে নিয়ে গেছিল এই আইন অমান্য আন্দোলন। এবং এর যে অহিংস নীতি, এর যে নন ভায়োলেন্ট পলিসি, সেটা দেখে কিন্তু সারা বিশ্বে যেখানে যেখানে আন্দোলন হয়েছে সেটাই কিন্তু একটা গভীর প্রভাব ফেলেছে, ডিপ ইম্প্যাক্ট ফেলেছে, যে একটা অহিংস ভাবেও কিন্তু একটা আন্দোলনের দ্বারা একটা সফলতা পাওয়া যায়, নিজেদের দাবি আদায় করা যায়। সবসময় যে হিংসাত্মক হতে হবে এমন ব্যাপার নয়, সবসময় যে গুলি গালা খুন খারাপি রক্তারক্তি করতে হবে এটা জরুরি নয়। অহিংস ভাবেও নিজেদের দৃঢ়প্রতিজ্ঞ ভাবে, দলবদ্ধ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, নিজেদের অনশনের মাধ্যমে, হরতালের মাধ্যমে কিন্তু আমরা ব্রিটিশ সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায় করা যায়। তাই সমস্ত জায়গায় কিন্তু আন্দোলনগুলিতে যথেষ্ট প্রভাব পড়েছিল, একটা ডিপ ইম্প্যাক্ট পড়েছিল। তাই আইন অমান্য আন্দোলন ভারতের ইতিহাসে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ঘটনা, একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট বলা যায়। তো এই হলো আইন অমান্য আন্দোলন। তার আগে আমি আলোচনা করলাম সাইমন কমিশন বিরোধী আন্দোলন, যার রেস ধরেই তো আইন অমান্য আন্দোলন হয়েছিল। কারণ সাইমন কমিশন বিরোধী আন্দোলনটাই দেখিয়ে দিয়েছিল যে কিভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়া যায়, আন্দোলন করা যায়। তো সেইটাকেই মানে কি বলবো, পাথেয় করেই কিন্তু গান্ধীজি আইন অমান্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলেন এবং অনেকটা সফল হয়েছিলেন। তো এই বিষয়ে আমার এখানেই আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। সামনে অ্যানুয়াল পরীক্ষা এসে যাচ্ছে, আমি আবারও বলছি এই অধ্যায় শেষ হয়ে গেলে আমি দুটি অধ্যায় পর পর আমি কিন্তু প্রশ্ন দেব, তার উত্তরও দিয়ে দেবো। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে নাও। আর তোমাদের যারা দেখছো তারা অনেকেই দেখো, এখন আমার চ্যানেলটি ফলো করে তোমরা পড়াশোনা করো, তাই যারা দেখছো তারাও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে ওরাও উপকৃত হবে, চেনা পরিচিতর মধ্যে উপকৃত হবে, ইতিহাস বিষয়টা অনেকের কাছে ভালো লাগার বিষয় হবে। এটাই তো আমার মূল উদ্দেশ্য। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।